ভারত পেহেলগামে হামলার দায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বীকার করেছে, বিবৃতি দিলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। এই ঘটনা নিয়ে ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ইসলামাবাদ যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। তবে এরই মধ্যে কোনো রকম পূর্ব সংকেত ছাড়াই ভারত সিন্ধু নদের উপনদী ঝিলমের পানি ছেড়ে দেয় কাশ্মীরের পাকিস্তান অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এদিকে শনিবার মধ্যরাতে টানা তৃতীয় দিনের মতো কাশ্মীরের ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়েই আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে হাতিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজাফফরবাদে প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এর আগে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শাহবাজ প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পর এবার কাশ্মীরের হামলা স্বচ্ছ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও। পাকিস্তান অফিশিয়ালি ডিমান্ডস আ ট্রান্সপারেন্ট কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্ত হলে সত্য উদ্ঘাটনে পাকিস্তান যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে শিশুসুলভ ও অবৈধ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী সর্দার আয়াশ আহমেদ খান লেঘারি। নদীর প্রতিটি ফোঁটার পানির ওপর পাকিস্তানের অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। এদিকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে এ গোলাগুলি হয়। এদিকে পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে আরও একজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এ নিয়ে 48 ঘন্টায় 6 জনের বাড়ি মাটিতে মিশিয়ে দেয়া হলো। এছাড়া সন্দেহভাজনের খোঁজে শনিবার শ্রীনগরে 60টির বেশি জায়গায় অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। সৃষ্টি ঘটক, 71। কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সাথে নদী বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আদৌ কি সিন্ধু নদীর পানি আটকে দিতে পারবে ভারত? আর কতটা ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান? পরিস্থিতিটাই বাকি, জানবো রিপোর্টে। 9 বছর ধরে আলোচনার পর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে সিন্ধু পানি চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। একে আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনার একটি উদাহরণ হিসেবে দেখা হয়। পারমাণবিক শক্তিধর দেশ দুটি দুবার যুদ্ধে জড়ালেও চুক্তিটি স্থগিত হয়নি। তাই এতদিন আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে এসেছে এই চুক্তি। চুক্তির আওতায় রয়েছে সিন্ধু অববাহিকার 6টি নদী। এর মধ্যে ভারতের অংশে আছে পূর্বাঞ্চলীয় রাভি বা ইরাবতী, বিয়াস বা বিপাশা এবং সুতলেজ বা শতদ্রু নদী। আর পশ্চিম অববাহিকার সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর 80% পড়েছে পাকিস্তানের ভাগে। ভৌগোলিকভাবে সিন্ধু অববাহিকার উজানের অংশে ভারত, ফলে অবস্থানগত কারণে ভারতের সুবিধা বেশি। আর পাকিস্তানের কৃষির 80% এবং 1/3 জলবিদ্যুৎ সিন্ধু অববাহিকার পানির ওপর নির্ভরশীল। তাই এই চুক্তি স্থগিতের পর ধারণা করা হচ্ছে কৃষিখাতে ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান। আসলেই কি তাই? ভারত কি সিন্ধু নদীর পানি ধরে রাখতে পারবে, অথবা সিন্ধুর পানি অন্যদিকে প্রবাহিত করতে পারবে, যা থেকে পাকিস্তান বঞ্চিত হবে? বিশেষজ্ঞরা বলছেন, ভরা মৌসুমে পাকিস্তান অংশের নদীগুলোর হাজার হাজার কোটি ঘনমিটার পানি ধরে রাখা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এত বিশাল পরিমাণ পানি ধরে রাখার মতো অবকাঠামো কিংবা পানি সরিয়ে নেয়ার মতো বিস্তৃত খালেরও অভাব রয়েছে ভারতের। সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপল বলছে, ভারতের অবকাঠামোর বেশিরভাগই নদী প্রবাহিত জলবিদ্যুৎ কেন্দ্র, যার জন্য বিশাল পানি সঞ্চয়ের প্রয়োজন হয় না।
তবে ভারত এখন পানি ধরে রাখার জন্য কিংবা পানি সরিয়ে নেয়ার জন্য পাকিস্তানকে না জানিয়েই নতুন অবকাঠামো তৈরি করতে পারে। চুক্তি স্থগিতের কারণে অতীতের মতো ভারতকে এখন প্রকল্পের নথিপত্র পাকিস্তানকে দেখানোর প্রয়োজন পড়বে না। আরেকটি প্রশ্ন হলো, উজানের দেশ কি ভাটির দেশের প্রতি পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে? এই পরিস্থিতিকে অনেক সময় জলবোমা হিসেবে বর্ণনা করা হয়, যেখানে উজানে অবস্থিত দেশটি হঠাৎ পানি আটকে রেখে পরে একসঙ্গে ছেড়ে দেয়, যা ভাটির দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভারত এমনটা করলে প্রথমে তার নিজের ভূখণ্ডই বন্যার ঝুঁকিতে পড়বে, কেননা বেশিরভাগ বাঁধ পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে। তবে পূর্ব সতর্কতা ছাড়া নিজের জলাধার থেকে কাদামাটি ছেড়ে দিতে পারবে, যা ভাটিতে থাকা পাকিস্তানের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। আফসানা শাওন, ৭১। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরিদের হেনস্থা, মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়ার খবর সামনে এসেছে। এ ধরনের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি শিক্ষার্থীদের, বিশেষ করে যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন। সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। হেনস্থার ভয়ে অনেক কাশ্মীরি শিক্ষার্থী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে আছেন বলে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন। একই সঙ্গে মুসলিম বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক ও গণমাধ্যমে। দেরাদুন, চণ্ডীগড়, প্রয়াগরাজের মতো বড় শহর সহ বিভিন্ন স্থানে অন্তত ৮টি গুরুতর মারধর, হুমকি এবং হেনস্থার ঘটনা ঘটেছে। এই অবস্থায় কাশ্মীরের ছাত্র সংগঠনের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাটের দুটি প্রধান শহরে অবৈধভাবে বসবাসকারী ১০২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর ৩টা থেকে শুরু হওয়া অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে গুজরাট পুলিশ। তাদের মতে আহমেদাবাদ থেকে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদাবাদের এক সিনিয়র কর্মকর্তা বলেন, শনিবার ভোর ৩টা থেকে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ, এসওজি, ইডব্লিউও, জোন ৬ এবং সদর দপ্তরের দলগুলোর সঙ্গে একযোগে আহমেদাবাদ শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি বিদেশি অভিবাসীদের গ্রেপ্তার করতে চিরুনি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ৮০০-র বেশি সন্দেহভাজন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ৩টি আলাদা সংঘর্ষে ২ সেনা সদস্য এবং ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন ISPR এক বিবৃতিতে জানিয়েছে, কারাক জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে পরিচালিত এক অভিযানের সময় সেনা সদস্যদের হাতে ৮ সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও ৪ সন্ত্রাসীকে হত্যা করেছে। তবে তীব্র গোলাগুলির সময় ২ সেনা সদস্যও প্রাণ হারান। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার গোমাল জম এলাকার আরেকটি সংঘর্ষে আরও ৩ জন সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে জানানো হয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু পরে ইস্ট 41 এভিনিউয়ে ফ্রেশার স্ট্রিটে এই ঘটনা ঘটে। ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, গাড়ি চালককে আটক করা হয়েছে। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। এক্সে দেয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, একটি গাড়ি জনতার ভিড়ের মধ্যে উঠে গেলে কয়েকজন নিহত হন এবং অনেকেই আহত হন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেছেন, ভয়াবহ এই ঘটনার নিন্দা জানান তিনি। তবে এখন পর্যন্ত ভ্যাঙ্কুভার পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫১,৫০০-তে পৌঁছেছে। গত ১৮ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ২,১০০-র বেশি ফিলিস্তিনি নিহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের
গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১,৪৯৫ জনে পৌঁছেছে বলে শনিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধবিরতিতে আগ্রহ দেখিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা 5 বছরের যুদ্ধবিরতির বদলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে নাম গোপন রাখার শর্তে এক হামাস কর্মকর্তা বলেন, 5 বছরের যুদ্ধবিরতির জন্য হামাস একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন হুসেইন আল শেখ। ফিলিস্তিনি মুক্তি সংস্থার নির্বাহী কমিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রস্তাবে হুসেইন আল শেখকে তার উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, এই মনোনয়ন রামাল্লায় অনুষ্ঠিত প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের 32তম অধিবেশনে সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। পিএলও নির্বাহী কমিটি আগামী শনিবার আবারও বৈঠকে বসবে, যেখানে নতুন মহাসচিব নির্বাচন করা হবে। এই নিয়োগের পর আব্বাস ঘোষণা করেন, সব ফিলিস্তিনি রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সংলাপ শুরু করা হবে, যাতে পিএলও নির্বাহী কমিটি এবং ফাতাহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা নেতৃত্ব দেবেন। লক্ষ্য হবে জাতীয় ঐক্য সুসংহত করা এবং দলগুলোর মধ্যে সমঝোতা অর্জন করা। আব্বাস বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য গাজায় পূর্ণ ফিলিস্তিনি প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এখন জরুরি। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে এই হামলা চালিয়েছে তারা। শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একথা জানান। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করেছে। এ সময় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। পরমাণু কর্মসূচি নিয়ে শনিবার ওমানে 3য় দফা পরোক্ষ আলোচনা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 6 ঘণ্টা ব্যাপী আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধি নিজ দেশে ফিরে গিয়ে আরও অভ্যন্তরীণ পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আলোচনা গঠনমূলক হলেও বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। তিনি বলেন, পরের বৈঠকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যুক্ত হতে পারেন। তবে তিনি স্পষ্ট করে দেন, এই আলোচনায় শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। মিসাইল বা প্রতিরক্ষা বিষয়াদি এই আলোচনার এজেন্ডা নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে ইতিবাচক সুর শোনা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও 7 শতাধিক। শনিবার সকালে শক্তিশালী বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বন্দরের একটি প্রশাসনিক ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত। এছাড়া বিস্ফোরণের কারণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফার্সি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের শব্দ কাশেম এলাকা থেকেও শোনা গেছে, যা বন্দর আব্বাস থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। প্রথমে সেখানে নাশকতার আশঙ্কা করা হয়েছিল, তবে ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে এটি দুর্ঘটনা ছিল। এছাড়া ইসরায়েলও জানিয়েছে, ইরানি বন্দরে বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রোমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় 15 মিনিটের এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছে হোয়াইট হাউস। তবে আলোচনার বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল দপ্তরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাদানুবাদ হওয়ার পর থেকে ভ্যাটিকানেই প্রথম সাক্ষাৎ হলো দুই নেতার। এদিকে জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো যুদ্ধ বন্ধ করতে চান না, হয়তো পুতিনকে ভিন্নভাবে মোকাবেলা করতে হবে। এ সময় গত কয়েকদিন ধরে ইউক্রেনে বেসামরিক এলাকা এবং শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না উল্লেখ করে বিষয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।